যে আগে আমায় ভাবতাম আমি কার জন্য বানাচ্ছি, এই পুজোটা আমজনতার পুজো। আমি যখন বিক্রি করতে এসেছি বা ওইটা বিক্রি হচ্ছে, তখন আমার কাস্টমার চয়েস মাথায় রাখতে হবে। না, কিছু জায়গায় নিজেকে গুটিয়ে নিতে হয়, সরিয়ে নিতে হয়, নিজের জন্য বাঁচতে হয়। আপনি থ্রি পিস পড়তে পারেন, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে আমার লড়াই। আমি ধুতি পাঞ্জাবি পরে মানে প্রচুর শিল্পী ডিপ্রেশনে চলে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে, এই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। আর এই মুহূর্তে যে মানুষটি আমাদের সাথে আছে, স্পেশাল এই যে সেগমেন্ট চলছে আমাদের মহাপুজোর, আজকে যে বিশেষ অতিথি আছেন, তিনি 2007 থেকে তার ভাবনা আমাদের দেখাচ্ছে, আর আমরা ভিড় করে সেই ভাবনা দেখছি, আনন্দ পাচ্ছি, হাসি মুখে বাড়ি ফিরছি। আজকে যে মানুষটি রয়েছেন তিনি সুব্রত ব্যানার্জি। আপনাকে স্বাগত। আমি খুব ভুল না করলে 2007 থেকেই তো সেই শুরু। হ্যাঁ, মোটামুটি কম্পিটিশনের পুজো 2007 থেকে, কিন্তু সব শিল্পীরাই তো তার আগে বাড়ির পুজো, পাড়ার পুজো, অফিস ক্লাস, স্কুলের পুজো। ঠিক। আপনারও কি সেরকম শুরু? মানে শুরু তো ওখান থেকেই। মানে আমি মানে শিল্পীদের মধ্যে কুলীন নই আর কি, কুলীন শিল্পী নই আমি। কুলীন শিল্পী বলতে বোঝেন আর কি, আমি কুলীন শিল্পী নই, আর্টিসান থেকে শিল্পী। শুরুটা কিভাবে হয়? মানে শুরুটা হচ্ছে ছোট থেকেই ন্যাক, তারপরে স্কুলের পুজো, পাড়ার পুজো, তারপর চাকরি সূত্রে আহমেদাবাদ যাওয়ার আগে, তার আগে হিন্দুস্তান লিভারের ডিজাইনিং এর কাজকর্ম করি। তারপরে গুজরাট চলে যাই চাকরি নিয়ে, সরকারি চাকরি নিয়ে। তারপর যখন ওখান থেকে এলাম, অ্যাকচুয়ালি আমার জন্ম পিকনিক গার্ডেনে। আচ্ছা। এবং সেখানে ওটা শিল্পীর আতুর ঘর বলতে পারেন, প্রচুর শিল্পীর জন্ম দিয়েছে পিকনিক গার্ডেন। সেখান থেকে বেড়ে ওঠা, তার ন্যাচারালি হয়তো সব জায়গার একটা, যেরকম তারকেশ্বরের কুমড়ো ভালো হয়, পিকনিক গার্ডেন শিল্পী। সেখান থেকে এসে 2007-এ ট্যাংরা খোলপাড়ায় প্রথম মিনেকারি নিয়ে কাজ করি আমি। তা সেবার প্রথম বছরেই অনেকটা সাকসেস হয়, অনেক অ্যাওয়ার্ড আছে। 2008-এ বিশেষ অ্যাওয়ার্ড, যেটার জন্য সবাই পাগল থাকে, সেটাও হয়। তো ওই জার্নি শুরু, তারপরে শিব মন্দির। তাহলে তো মানে এই অ্যাওয়ার্ডের লক্ষ্য আমাদের অনেকেরই, বিভিন্ন পুজো কমিটি থেকে শিল্পী। সেক্ষেত্রে আপনার কিন্তু, আপনি গুড লাক যে প্রথমটাতেই মোটামুটি একটা সম্মান, অ্যাওয়ার্ড আপনার ঝুলিতে। কারণ অ্যাওয়ার্ডের ওপর কিন্তু শিল্পীর অনেক কিছু ডিপেন্ড করে। না, আপনি কিছু ভুল বলেননি, কেন সমস্ত কিছু পরিকাঠামো আজকে সামাজিকভাবে ঠিক সমস্ত জায়গায় আর কি পরিকাঠামো একটা কিছুর উপর বেস করে তৈরি হয়। তা অ্যাওয়ার্ড পরিচিতি ঘটাতে সাহায্য করেছে। এবং পরবর্তীকালে পুজো কমিটিরও একটা খোঁজ থাকে, এক্সপেকটেশন থাকে, সেই অ্যাওয়ার্ড নিয়ে বিক্রি হয় শিল্পীরা। তা সেটা আমারও সম্মান পেলে কারোর খারাপ লাগে না, ভালোই লাগে। তা আমিও সম্মানিত বোধ করে ভালোই আনন্দ পেয়েছি। তাই বয়স বাড়ছে তো। রাইট। দুটো পুজো করছেন, একটু পুজোগুলো নিয়ে যদি শুনি। দেখুন, কালকে হয়তো আমরা প্রেস কনফারেন্স করেছিলাম। চেতলা অগ্রণীর পুজো মূলত আমাদের যে ত্রিপুরাসুর বধকে আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছি, এবং অমৃত কুম্ভের সন্ধানে। তার পরবর্তীকালে আমরা দেখেছি মানুষের মস্তিষ্কের মধ্যে যে মন্থন, যে রুদ্রাক্ষর যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং সেখানে রুদ্রাক্ষ সাইন্টিফিক্যালিও প্রমাণিত, রুদ্রাক্ষ মানুষের শরীরে কিভাবে কাজ করে। এছাড়া আমার শিব পুরাণ, সেখানে রুদ্রাক্ষের ব্যবহার সম্পর্কে দেওয়া আছে। তা 1 কোটির ওপর রুদ্রাক্ষ অলরেডি ইউজ হয়ে গেছে, আর কতটা হবে জানি না। তা সেখানে 1 কোটি রুদ্রাক্ষ 1 কোটির ওপরে হয়েছে। এবং সেখানে আমাদের নর্থ ইস্ট রিজিয়নের রুদ্রাক্ষ আছে, নর্থ বেঙ্গলের আছে, নেপাল আছে, ভুটান আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট হচ্ছে। এবং সেই রুদ্রাক্ষর গাথা বহুদিন ধরে কাজ, এবং টোটাল কাজটা বেশিরভাগটাই আমাদের হয়েছে ইকো ফ্রেন্ডলি আইটেম দিয়ে। আচ্ছা। এবং চেষ্টা করেছি যতটা হ্যান্ডিক্রাফট বা আর্টিসানদের ইউজ করা যায়, কারণ আমি আর্টিসানদের প্রতিনিধি। তা আমি মনে করি যে আর্টিসানরা আজকে সামহাও ওদের কনফিডেন্স হারাচ্ছে। কেন একটা ট্রেন্ড, একখানা
তৈরি করা হচ্ছে, যেখানে তারা কমপ্লেক্সে আসছে এবং সেখানে আজকে যদি দেখেন একটা দুর্গাপুজোর ইতিহাসে বড় পরিবর্তন এসেছে অনেক প্লাস 10 থেকে 15 বছরে। এক সময় গ্রামীণ আর্টিসানদের বাড়িতে বড় বড় পুজো কমিটি যেত, তাদের নিয়ে আসতো, হস্তশিল্প মেলা গিয়ে তাদের কালেক্ট করতো, আজ কিন্তু করে না। ঠিক। কেন? ব্যাকডেটেড। কিন্তু কোথাও আমার সেটার পেছনেও বিপ্লব আছে, যে তোমরা ব্যাকডেটেড হতে পারো না, আমার কালচার ব্যাকডেটেড হতে পারে না, আমার বাংলার শিল্প ব্যাকডেটেড হতে পারে না। তারা মোড়ক যেটাই নিক না কেন, অরিজিনালিটি থাকবেই, এবং আমি তাদের প্রতিনিধি, তাদের হয়ে আমার লড়াই। কি আবার এই লড়াই করতে করতে এতগুলো বছর হুম, আমরা তার প্রতিফলন দেখেছি। হুম। পরিবর্তনও তো হয়েছে, কারণ এখন আগে যেভাবে পুজো হতো আর এখন যেভাবে হচ্ছে তার মধ্যে অনেক মেটেরিয়াল চলে এসছে। আগে আমাদের অনেক ধরনের হতো, সেখানে বাঁশের ব্যবহার। এই যে একটা ট্রেন্ডের পরিবর্তন আপনি দেখছেন পুজো নিয়ে, এটা কিরম লাগে অ্যাজ এ? দেখুন, ব্যাপার হচ্ছে বৈচিত্র্য সব জায়গায় ভালো। আপনি খুব রোজ ভালো। একটা জামা কাপড় পরতে ভালো লাগবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, বেল বটম প্যান্ট এসছে, অমুক এসছে, তসুক এসছে, ডিজাইন, কিন্তু অরিজিনালিটি যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, এবং সেই জায়গায় থাকতে হবে। আজকে চায়না আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের পুজোর জিনিস পর্যন্ত চায়না তৈরি করছে। তারা 20 রকম জিনিস তারা স্টাডি করছে, আমরা কি ধরনের মেটেরিয়াল চেয়েছি, তাদের প্রোডাকশন আসছে, ভায়া দিল্লি আসছে, ভায়া বোম্বে আসছে, আমরা সেটা ইউজ করছি। আমরা ইউরোপিয়ান কালচারে অনুপ্রাণিত হচ্ছি, বৈচিত্র্য আছে, মানুষ ইউরোপ যেতে পারবে না, এখানে দেখতে পাচ্ছে, খুশির খবর। কিন্তু যারা বিদেশিরা আসবে, যারা এখানে আমার লোক পুজো আছে, দেখবে। আপনি 3 পিস পরতে পারেন, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে আমার লড়াই, আমি ধুতি পাঞ্জাবি পরে লড়বো। কি আবার পুজো করতে গেলে না প্রচুর মানুষের একটা টিমের প্রয়োজন হয়। আমরা এর আগেও বহু শিল্পীর ক্ষেত্রে এটা শুনেছি যে টিম নিয়ে তারা খুব সচেতন, কারণ একটা টিম অনেক কিছু করে দিতে পারে। আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেটা। আপনার কতজন টিমের মেম্বার? দেখুন, সত্যি কথা বলতে কি, যারা পুজো কমিটিরাও জানে, আমি এটাই বিশ্বাসী, মাথা একটা। মাথা একটা, বেশ। আমার ভগবান যখন বানিয়েছে, মাথা একটা দিয়েছে, চোখ দুটো দিয়েছে, দুটো হাত, একটা কন্টেনারের মধ্যে সব জিনিসপত্র ভরেছে, দুটো পা দিয়েছে। তো আমি ম্যানেজমেন্টের মনে করি এটাই সব থেকে বড় দিক। আমি ওখানে মাথা আমি, আর সেমি স্কিল্ড, আনস্কিল্ড, স্কিল্ড ওয়ার্কার যে আছে, সেই একটা মেলবন্ধন নিয়ে চলি। ডান হাত বা হাত আছে, ডান পা বা পা আছে, এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি চলি। কতজনের মোটামুটি? 200-র উপর আর্টিসান কাজ করে। হ্যাঁ। তাদের জীবিকা রয়েছে 200-র ওপরে, এবং সেখানে প্রতিটা লোকই একদিন যদি আমি কাজ দেখাতে না পারি, ওখানে থেমে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই 200 পরিবার, তাদের এই কাজের মধ্যে রেয়ার কেস খুঁজে পাওয়া যায় যে একদিন হয়তো মাল মেটেরিয়াল সরবরাহের জন্য কাজ বন্ধ আছে বা কোনো জায়গায় সমস্যা হয়েছে। এটা হয় না কেন? প্ল্যানিং এরকম থাকে যে ছেলেরা কাজ করবে, আর্টিসানরা কাজ করে, তার আগে মালের রিকোয়ারমেন্ট আসে, সে যেভাবেই হোক তাকে সাবমিট করা থাকে, এবং সবার কাজ একটার পর একটা। এটা একটা বড় দিক। বাড়াই বিহু দেখতে হয়। আর একটা জায়গায় যে আমি কারোর উপর ছেড়ে দেবো, সেখানে দাঁড়িয়ে দেখুন, আমি ওই বললাম না, কুলীন আমি নই। যদি আজকে কোনো মন্দিরে যান, ব্রাহ্মণ যে আছে তার পাশে পাশে সবসময় ঘোরে, এবার যদি কোনো নমশূদ্র সেই ঠাকুরের হাত দেয়, পাপ হয়ে যায়। তা আমি শিল্পীদের মধ্যে নমশূদ্র আর কি, যে পুরস্কার পেলে পাপ হয়ে যায়। এই যে পুরস্কারের কথায় আসলেন, এখন এত বেশি কম্পিটিশন যে কোথাও গিয়ে শিল্পীরা মনে করেন যে পুরস্কারের একটা এক্সপেকটেশন প্রত্যেকটা সংস্থার আছে, এবং কোথাও কি এটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায় শিল্পীদের? আপনি তো এত বছর ধরে করছেন। এখন একটা ব্যাপার হচ্ছে, এখন আমার মনে হয় কলকাতার বেশিরভাগ পুজো কমিটি জানে, ব্যাপারটা বুঝতে পেরেছে, এরা ম্যাচিওর পুজো কমিটি। কালকেও আমি এখানে বাইটে, আমাদের মেয়র সাহেব ছিলেন, ফিরাদ হাকিম সাহেব, আমাকে চেতলা অগ্রণী বলেছে আমার পুরস্কারের দরকার নেই, জনসমুদ্র লাগবে। আচ্ছা। আপনি যদি একটা জায়গা থেকে, আপনি হয়তো উডল্যান্ডের জুতো পছন্দ করেন, আমি বাটা থেকে কিনি, আরেকজন হয়তো শিলাদার থেকে করেন, তা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় একটা স্পেসিফিক কাস্টমারের উপর বেস করে।
ঠিক। আজকে আমি নিজের শখে আমি শিল্প তৈরি করছি না, এই শিল্পটা যেন মার্কেটেবল হয় সেই নিয়ে আমার চিন্তা করতে হবে। তা আমি কোন শ্রেণীর জন্য তৈরি করছি সেটা আমার ব্যাপার। আমি যদি আমজনতার জন্য ভাবি শিলাদার তো প্রোডাক্ট বানাবো, আমি যদি ভাবি যে ভাই আমি হায়ার মিডল ক্লাসকে রেঞ্জকে ধরবো, তাহলে আমি বাটা বানাবো বা উডল্যান্ড বানাবো। তার উপরে তো আরো অনেক কিছু রয়েছে যেটা স্পেশাল ওয়ানদের জন্য। তা এবারে আমার বক্তব্য হচ্ছে যে আগে আমায় ভাবতাম আমি কার জন্য বানাচ্ছি। এই পুজোটা আমজনতার পুজো, এই পুজোটা আমি মনে করি এখনো পুজো দেখতে মানুষ আসে। আমরা এখনো যখন বাড়ি থেকে বেরোই বলে ঠাকুর দেখতে যাচ্ছি। তা এবং এই যে নেশাটা, এই নেশাটা যদি চলে যায়, মানুষ যদি হারিয়ে ফেলে, আগামী দিন কিন্তু সংশয় আছে যে যে পরিমাণ মানুষ এখন পুজোর সময় কলকাতার বাইরে চলে যাচ্ছে, এই সংখ্যা দিনে দিনে বাড়তে থাকবে আমি মনে করি। এবং যারা আজকে দেখতে আসছে তারা নমস্য, তাদেরকে আমি প্রণাম জানাই। কেন অত কষ্ট করে যারা আসছে এবং তারা এসে তাদের কাছে যদি কোনো ব্যাপারটা বোধগম্য না হয়, তারা যদি তাদের ভালো না লাগে, তাহলে কোথাও এসে তাদের পরিশ্রম হতাশ হবে। এরকম অনেক দেখেছি, অনেক জাজেস এসছে, সারা দুনিয়া ঘুরে বেরিয়েছে, তারা অন্য পুজোকে অ্যাওয়ার্ড দিয়েছে, কিন্তু বাবা মাকে যখন নিয়ে এসছে তখন একটা পুজো দেখবে তখন এটাতেই এসছে। তো সামু আমি যে জায়গাটাকে ধরতে চেয়েছি সেই জায়গাটাকে ধরতে পেরেছি, এটা আমার ব্যাপার। আমি ওই শ্রেণীটার জন্য, আপনি যদি ভাবেন আমার সিলেদারের জুতো বানাই মানে এই আপনি জনসমুদ্রের কথা বললেন, শহরের মানুষের কথা বললেন। এখন একটা শোনা যায় যে শহরে পুজো হয় কিন্তু শহরের মানুষ পুজো দেখতে আসে না, বাইরে ঘুরতে চলে যায়। এত বছর ধরে আপনি শহরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উপহার দিয়েছেন, মানুষ আসছে দেখতে। এই কথাগুলো যখন শোনেন, যখন দেখেন, কেমন লাগে এটা আপনার? কারণ অনেকেই বলেন যে শহরে পুজো হয়, বাইরে থেকে মানুষ ভিড় জমায়। সব থেকে বড় কথা আমি আপনাকে দুটো চারটে কথা বলি। লোকেশন একটা ফ্যাক্টর। বেশ। মনে করুন আমি যখন ট্যাংরা খোলপাড়ায় পুজো করেছি, সেখানে ক্রাউড এক ধরনের একটা আর্থিক পরিস্থিতির মধ্যে বেশিরভাগ ক্রাউডটা। আমি যখন টালাবাড়ি পুজো করেছি সেখানকার ক্রাউড একটা ক্লাস। আমি শিব মন্দির যখন করেছি সেখানকার ক্রাউড একটা ক্লাস। আমি যখন চেতলা অগ্রণী করছি, সুরুচি করছি, সেখানে আরেকটা ক্লাস। এবং সেই শ্রেণীটা সব জায়গায় পাল্টেছে। এবারে মনে করুন যখনই একটা বড় ব্র্যান্ডের পুজো, বড় প্রচারের পুজো, সেখানে কিন্তু মিশ্র ক্রাউড। এবারে সেখানে একটা মিক্সড রিপারকেশন আমরা দেখি। এবারে আমাকে মাথায় রাখতে হবে যে একটা বাচ্চা ছেলে তার ভালো লাগছে, একটা মাঝবয়সী লোকের ভালো লাগছে না, আবার একটা বয়স্ক মহিলার ভালো লাগছে না। ঠিক। আমাকে এটা করতে হবে সবাই যেন রসদ পায়। বাহ। আমি সবাইকে জনে জনে গিয়ে আমার থিম বোঝাতে পারবো না। এমন একটা পুজোয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ভিজিট করেছি, আমি দেখেছি, আমি বুঝতে পারছি না তা আমাদের মতো বোদ্ধা কজন আছে বা যে জাজরা ঘুরে এসছে, তারপরে জিজ্ঞাসা হচ্ছে থিম কি, বেশ ভালো করেছে থিমটা, কি যেন এটা বললো। এইটাই আমারও এই যে থিম, এই ব্যাপারটা আসল জায়গা বুঝতে হবে। আপনি যেটা বোঝেননি সেটার প্রতি আপনার কিউরিসিটি, বা আপনি ভেবে নিচ্ছেন ও আমার থেকে বেশি বুঝে করেছে, এবং এই জায়গাটা মানুষের ভালো লাগা। যে কোনো জিনিস, একটা বাচ্চা ছেলে দেখবেন হাতের মুঠি বন্ধ থাকলে আপনাকে বারবার খুলতে চাইবে, কি আছে, মুঠি খুলে গেলে কিছু নেই। এই কিউরিসিটিটা জাগিয়ে রেখে, এবং আপনি নিজেকে হীনমন্যতায় ভুগবেন যে আমি কিছু বুঝিনি, বাবা উনি বোধহয় আমার থেকে অনেক বড় এগিয়ে। এই আমার মনে হয় ওনার এইটা থেকেই হয়, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে এখন তো আমরা পরিণাম দেখছি। আচ্ছা, থিম মানে আপনার কাছে কি, মানে এই যে থিমের বিষয়, দেখুন একটা ব্যাপার, আমি আমার বিষয় বলতে পারি, আপনার এবং যে যার রাস্তায় আছে সব সঠিক রাস্তা। আমি প্রথমেই বললাম বৈচিত্র্য থাকা দরকার। ঠিক। আপনার কাছে থিম, আমি থিম বলতে আমার যেটা মনে করি, আমি একটা শিল্পী হিসাবে আজকের দিনে আমার অস্ত্র কি, আমার কাজ। আজকে আমার উইপেন যদি ওটা হয়, তাহলে প্রোটেস্ট ওখানে। ঠিক। এবারে বা সামাজিক বার্তা, সমাজ গঠনে আমার কিছু দায়িত্ব থাকতে পারে। আমি চেষ্টা করি যে এরকম কিছু বার্তা, সামাজিক বার্তা থাকার জন্য যাতে থাকে। চেষ্টা করি কোথাও যেন বিপ্লব থাকে, জিএমও হ্যান ত্যান, অ্যান্টি টেরোরিজম, সেখানে আমার রেভলিউশনও ছিল। এবং শুধু আজকে ভারতবর্ষের জন্য নয়, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আমি প্রোটেস্ট করেছি যে জিএমও প্রোডাক্ট নিয়ে তার পরিণাম কি হতে পারে। তা আমি এইভাবে চিন্তা করি। আগের বছরও এখানে গঙ্গা দূষণ
নিয়ে আমি কাজ করলাম, মানুষ বেনারস ভাবলো, আনন্দ পেলো, আসলো। এবারে কিছু বুদ্ধিজীবী তাদের কমেন্ট আমার ঘুরে এসছে, ওটা তো রেপ্লিকা, ওটা এই, ওটা ওই, ওর মধ্যে সাবজেক্ট কোথায়, থিম কোথায়, এই কোথায়। এর আপনার যদি, আমি খুদ ধরার জন্য আসি, আমি যদি প্রথম থেকেই ঘোড়ার মতো ঠুলি লাগিয়ে একটা দিকই দেখবো, তা মেন্টাল ব্লকেজ আমার যদি থাকে, যদি পুরোটাই মার্কেটেবল হয়ে যায়, তা আপনার চিন্তা ভাবনায় আমার তো প্রভাব ফেলার দরকার নেই, পারবো না। তো ওই চেষ্টা থেকে সরে গেছি, এখন আর প্রভাব পড়ে না, এক সময় পড়তো। এখন যদি চেতলগ্রনীর মতো পুজো কমিটি আমায় রাখে, তাহলে কাজ করব, যেই না পাই তো আবার পেনশনের টাকায় চলে যাবে 3 বছর পরে, ডাল রুটির তো অভাব হবে না। এই রিসার্চ ওয়ার্ক তো নিশ্চয়ই থাকে কিছু না কিছু। দেখুন, আমি মেটেরিয়াল দিয়ে মূলত কাজ করি, আচ্ছা, এবং এত মেটেরিয়ালে কাজ করেছি, এটা রিসার্চ ওয়ার্ক ছাড়া সম্ভব না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, পুরো প্রোডাকশনটা আমার যে স্টুডিও, আমি ওয়ার্কশপ বলি, শিল্পীরা স্টুডিও বলে, কেন আমার ওয়ার্কশপ বলেন কেন? আমি ওয়ার্কশপ বলি, ওখানে তো লোকে কাজ করে দৈনিক মজুরি পায়, আমি তো ওদের প্রতিনিধি, আমি প্রথমে আবার বললাম। ঠিক। তো আমার ওটা কাজের জায়গা। বেশ, ওখানে কি হয়? ওখানে সমস্ত আপনি আসবেন, একদিন দেখবেন। ওখানে আমি বলছি রিসার্চ ওয়ার্কটা কিভাবে হয়? মেটেরিয়ালকে একখানা রাখার জন্য, আজকে মনে করুন আমি একটা ছোট কথা, যে একটা রুদ্রাক্ষ রয়েছে, এই বর্ষার সিজন, ভিজে এত তো শুকোতে পারবেন না, বৃষ্টি হবে, এটাকে প্রোটেক্ট করবেন কি করে, ফাঙ্গাস না হয়, কিভাবে কাজ করলে সেটার আপনার জিনিসটা থাকবে, সেগুলো ব্যাপার আছে। কলা গাছ দিয়ে কাজ করেছি, কলা গাছটাকে ইউজ করতে হলে আমি কিভাবে ইউজ করতে পারি, কয়েক লক্ষ কলা গাছ কাটা হচ্ছে, সেটা তো আপনি জানেন। কলা গাছ এমন একটা, 2 দিন মাটিতে পড়ে থাকলেই ওর মধ্যে পচন শুরু হয়ে যায়। তা সেই কলা গাছটাকে শুকিয়ে প্রিজার্ভ করে 1 বছর ধরে কেটে, তারপরে সেটাকে আবার স্লাইস করে ওটা প্লাই বার করতে হয়, সেই প্লাই বার করে কাজ করা, নট এ ম্যাটার অফ জোক। রিসার্চ ওয়ার্ক ছাড়া হবে না। যার জন্য জীবনে কোনোদিন কলা গাছ আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় পুরো এত বড় ভলিউমে হবে, চেতলায় যে ভলিউমে আছে। এই ধরুন, মেটেরিয়াল নিয়ে কি, মেটেরিয়াল নিয়ে কাজ করবেন, এটা কি একটা পুজোর পরে আপনি ভাবনা? দেখুন, মেটেরিয়াল নিয়ে রিসার্চ তো একটা চলে পুজোর পরে, এবারে হ্যাঁ, এবারে পুজোর পরে হয় কোনো জায়গায়। দেখুন, একটা শিল্পী আপনি দেখবেন, হয়তো কেউ মেটাল নিয়ে কাজ করে, কেউ হয়তো স্ট্র নিয়ে কাজ করছে, কেউ তালপাতা, এরম ভাবেই কাজ করে। এবারে মনে হয় একটা শিল্পী একটা মেটেরিয়াল নিয়ে কাজ করতে অভ্যস্ত এবং সারা জীবন ওই কাজই করে গেছে। আমি চেষ্টা করি সেই মেটেরিয়ালের রেঞ্জটা যেন আমার বেশি হয়, এবং সেখানে দাঁড়িয়ে আর্টিসানরাও যেন বৈচিত্র্য আনতে পারে। তারাও যখন অন্য জায়গায় কাজ পাবে, তাদের বৈচিত্র্য থাকলে তাদের কনফিডেন্স বাড়বে। ফেব্রিকেশন ওয়ার্কের মাধ্যমে একটা ছোট ইনস্টলেশন, সে হয়তো ছোট পুতুল বানায়, সে আজকে যদি একটা 40 ফুটের ওটাই বানায়, তাহলে কি টেকনোলজিতে যাবে, কি টেকনোলজি অ্যাপ্লাই করবে, ওটা তো হাতে কাটা এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কারেক্ট। আপনার সাথে যদি কোনো সংস্থা কাজ করতে চায়, বা ধরুন ইচ্ছে একটা ছোট সংস্থা যারা নতুন করে নিজেদেরকে গড়ে তুলতে চাইছে, তাহলে আপনার সাথে কাজ করার ক্রাইটেরিয়া কি? বাজেট একটা ফ্যাক্টর? দেখুন, না, ওটা ব্যাপার না। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার এক্সপেকটেশন কি। প্রথম কথা হচ্ছে আপনি কি জন্য কাজটা করছেন। যে কোনো সংস্থা, পুজো করা তো নাম, সংস্থা মানে আপনি বলছেন পুজো কমিটি, পুজো কমিটি একদম দুটো ব্যাপার আলাদা। আমি প্রথম ভাবলাম কোনো এনজিও বা কিছু। এবারে সেই পুজো কমিটির ক্রাইটেরিয়া কি, তার এক্সপেকটেশন কি। এবারে মনে করুন, আজকে সাপোজ আমি যে বিয়ে বাড়িতে কাজ করছি, তার হয়তো 25 কোটি, কথা বলছি, 25 কোটি তার বাজেট এসেছিল আমার কাছে, যে 2 দিনের অনুষ্ঠান করব, 2 দিনে ডেকোরেশন হবে, 80 কোটি বাজেট দিতে, যেটা আমি নাম নিচ্ছি না। তা আমি নিচে নেমে জল খেয়ে ওখানেই বসে গেছিলাম নোটবন্দির আগে। আচ্ছা, তা যাই হোক, আমি ফর এক্সাম্পল, তা আমি বানাতে পারি হয়তো তার, আমার মেয়ের যদি বিয়ের বাজেট হয়, তো ওখানে বড় জোর হবে 25 থেকে 30 লাখ। তা আমি কি আমার মেয়ের বিয়েতে আমি ডেকোরেশন করবো না? তা আমি যে কোনো পুজো, যে কোনো জায়গায়, আমার পাড়ার পুজো আমি কালকে করতে পারি, এবং সেখানে কোনো বাজেটটা ক্রাইটেরিয়া না, কিন্তু এক্সপেকটেশন তো আলাদা হবে। এবারে তুমি সুব্রত ব্যানার্জি কাজ করছে মানে আমার এত ক্রাউড হতে হবে, এই এক্সপেকটেশন, আমি এই পুরস্কার পাবো, ইম্পসিবল ব্যাপার। এটা তো আপনি অ্যাচিভ করেছেন। এই না, এটা তো আপনার, এবারে ব্যাপারটা হচ্ছে অর্জন করা। এত বছর ধরে একটা ব্যাপার হচ্ছে, এটা ঠিক আছে, আমি বিশ্বাস, কিন্তু এটা তো মানে প্রচুর শিল্পী ডিপ্রেশনে চলে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে, এই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না দেখে। যেমন
অনেকে প্রচুর শিল্পী আছে যারা হারিয়ে গেছে, এবং শুধু এই এই লাইনের শিল্পী নয়, গানের জগৎ, সিনেমার জগৎ, বহু জগতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাকে বারবার আপনাকে বলতে হবে, বুঝতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে যে এই ধরনের সমস্যা আমি যেন না টলি, এই দিনটা আসবে এবং সেখানে আমার শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ফেসবুকে নেই, আমি কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় নেই, এই ধরনের প্রভাব রাখি না। কালকে আমাকে কে গালি দিল তাও আমার যায় আসে না, আমি দেখলামই না তো আমার যায় আসে না। এবং ছোট ফোন একটা ব্যবহার করতাম, এখন ওই কিছু সরকারি ভাবে কিছু এখন তো ফোন টোন লাগে, ওই জন্য করেছি। হয়তো 2-3 বছর পরে আবার ছোট ফোনে চলে যাবো, আর তারপরে তো ফোনই ছেড়ে দেবো। তাহলে যোগাযোগ করাটা খুব দুষ্কর হয়ে যাবে আপনার সাথে। না, কিছু জায়গায় নিজেকে গুটিয়ে নিতে হয়, সরিয়ে নিতে হয়, নিজের জন্য বাঁচতে হয়। কিন্তু যারা আপনাকে নিয়ে কাজ করতে চায় তাদের একটু বলে দিন না ক্রাইটেরিয়াটা কি 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 বিষয় থাকলে আপনি তাদের সাথে প্রথম কথা কাজ আমি বললাম করবেন? না, তাদের এক্সপেকটেশন কি আগে এসে বলতে হবে। বেশ। তারা কোন শ্রেণীকে খুশি করতে চাইছে, কি জন্য কাজ করতে চাইছে, টার্গেট অফ অডিয়েন্স। হ্যাঁ, বেশ। তার জন্য সেইভাবে প্রোডাক্ট হবে। বাহ। আমি তো একটা ব্যাপার হচ্ছে মার্কেটেবল একটা প্রোডাক্ট তৈরি করছি, আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি থিম করে আমি কি করতে পারবো না? পুজো কমিটি মানবে না, পাবলিক মানবে, তাহলে তো আমার ঘরে বসে ক্যানভাসে রেখে দেওয়া উচিত। আমি নিজের জন্য শিল্প করলাম, শিল্প বিক্রি হলো কিনা জানার দরকার নেই, আমার ঘরে থাকবে, আমি ওটা বেচার জন্য চিন্তা করবো কেন? শিল্প তো নিজের জন্য মানুষ সৃষ্টি করে। আমি যখন বিক্রি করতে এসছি বা ওইটা বিক্রি হচ্ছে, তখন আমার কাস্টমার চয়েস মাথায় রাখতে হবে। তখন কারোর ভাবাবেগে আমি ঢিল মারতে পারি না। এখন অনেক নতুন শিল্পীরাও আসছে, যারা হয়তো সদ্য করেছে, তাদের জন্য আপনার এত বছরের একটা এক্সপিরিয়েন্স। দেখুন, দুটো ব্যাপার আমি যদি বলি, তাদের জন্য নতুন আসবে আর তাদের হাল ধরতে হবে, কারণ আমাদের তো সব 60-এর গোড়ায়, তাই এবারে এবং না আসাটাই অস্বাভাবিক। একটা সময় প্রচুর শিল্পী উঠে এসছে, রিসার্চ ওয়ার্ক করেছে, জাজেস প্যানেল গুলো তারাও পরিশ্রম করেছে, তাদের মধ্যে ডেডিকেশন ছিল। এখন তো ছবি দেখে বেশিরভাগই ওখানে একটি টেবিলে বসে সেটিং হচ্ছে, এতে মূল্যায়ন করা যায় না। একটা চোখে দেখা আর ছবি দেখে মূল্যায়ন হয় না। যাই হোক, আমি ওই নিয়ে আলোচনা করতে চাইছি না। কিন্তু যে নতুন ছেলে আসবে তাদের দুটো ব্যাপার করতে হবে। প্রথম কথাই আমি বলবো যে তোমাকে ডেডিকেটেড হতে হবে, অনেস্টি রাখতে হবে, পাংচুয়ালিটি। এই তিনটে জিনিসের সংমিশ্রণ যদি না হয়, তুমি বেশি দিন টিকে থাকতে পারবে না। এটা নতুনদের মধ্যে আনা দরকার, অবশ্যই বলবো। নতুন পুরনো দেখে না, সব মানুষের মধ্যেই দরকার, এবং তাদের মধ্যে বেশি দরকার। বাহ। পুজোর আগে তো ব্যস্ততা, পুজোর মধ্যে কি মানে আপনি আপনার নিজের মণ্ডপেই থাকেন নাকি অন্যদের কাজকর্ম দেখেন? ইউজুয়ালি আমি যাই না। কেন? কোনো সময় পুজো কমিটি যদি কেউ নিয়ে যায় তাহলে হয়তো একটা দুটো দেখলাম, নাহলে যাই। এটা জান না কেন, মানে ইচ্ছে করেই দুটো যান ব্যাপার না? আছে, দুটো ব্যাপার আছে। হয়তো আমি কোনো একটা পুজো করলাম, আমার দৃষ্টিকোণে ভালো লাগে, আমার সন্তান তো আমার কাছে ভালো হলো, এবারে আমি গিয়ে দেখলাম যে একখানা পুজো পুরস্কৃত হয়েছে বা সেটার মধ্যে কিছু নেই, বা এই জায়গাটা আমি বুঝছি না বা পাবলিক বুঝছে না বা পাবলিক গালি দিচ্ছে, তখন আমার নিজের যে কাজ, নিজের যে ঘরানা, সেটা প্রভাবিত হবে। বা কোনো পুজো ভালো হয়েছে, আমি তার দ্বারা প্রভাবিত হতে পারি। আমার নিজের ঘরানা নিয়ে নিজে আমি থাকতে পারি, ওটাকে প্রোটেক্ট করে রাখি, তো ওটাই আমার প্রাপ্তি। নিজের জায়গাতেই থাকেন সবসময়। কি আবার সিটির মহাপুজোয় আসলেন, সময় দিলেন, আমারও জানতে ইচ্ছে হচ্ছে যে কেমন লাগলো। না, অবশ্যই ভালো লাগলো, কিন্তু আপনার কতটা ভালো লাগলো আমি বলতে পারবো না, কিন্তু পাবলিকের কত ভালো লাগলো বলতে পারবো না, কারণ এই কথাটা মার্কেটেবল করিনি আমি, এটা সম্পূর্ণ নিজস্ব বক্তব্য দিয়েছি। আর আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, হয়তো আপনি জানেনও, যে আমাদের ওই আমাদের মতো স্বাচ্ছন্দ্যে যারা জীবন কাটায় না, তাদেরকে নিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ হয়, এবং সেখানে আপনাদেরও সংযুক্ত থাকতে হয়। তো ইনিশিয়েটিভটার বিষয়ে যদি বলেন যে কেমন লাগে, বা এই ধরনের ইনিশিয়েটিভ। দেখুন, আমি গেছি একবার দুবার, কিন্তু ইউজুয়ালি এখন আমি একটা কমন প্ল্যাটফর্মে ইউজুয়ালি যাই না। আচ্ছা। অ্যাভয়েড করি, তার পেছনেও কারণ আছে। আপনি তো কারণ ছাড়া যাবেন না, আমি বললাম না, এখন একাকিত্বটা বেশি এনজয় করি। বেশ। তা ভিড়ের মধ্যে গিয়ে ফেস পাউডার লাগিয়ে আর ভালো লাগে না। কিন্তু আমাদের ইনিশিয়েটিভটা তো ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। আপনারা যদি ইনিশিয়েটিভ না নেন, তাই এই ধরনের কাজগুলো হবে না। বেশ। কিন্তু আজকে আমার ভালো লাগে না দেখে তো আর দুনিয়া থেমে যাবে না, চাকা ঘুরছে, ঘুরবে। কি আবার। আর আমরাও চাই যে আপনি যেভাবে ভাবনার চাকা ঘোরাচ্ছেন, এরকম ঘুরুক,
আপনি একা একা থাকুন, তাতে অসুবিধা নেই, কিন্তু ভাবনাগুলো যেন আমাদের সাথে শেয়ার হয় এবং আমরাও যাতে ভিড় করে করে আপনার সৃষ্টি দেখতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, গোটা পুজোটা আপনি ভালো থ্যাংক ইউ, কাটাবেন। নমস্কার। পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.